সবাইকে স্বাগত সংবাদ দুপুরে। সাথে রয়েছে দোলা ডলরেস এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। এজাহারে অসঙ্গতিতে দুর্বল হবে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মামলা, এফআইআরেও সমস্যা। ঢাকা সিটি নির্বাচনের ভোটকাল, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিকালে, ছাত্র সংগঠনগুলোর ভোটের প্রচার শুরু। ক্যাটকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 18 মার্চ। ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, পুলিশের কাছে দায় স্বীকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনারা, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাই চেষ্টা মামলার এজাহারে নানা অসঙ্গতি মামলাটিকে দুর্বল করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তাদের মতে জব্দ তালিকার সঙ্গে এফআইআর এর অমিলও মামলার দুর্বল দিক, যা অপরাধী শনাক্ত এবং তাদের আইনের আওতার ক্ষেত্রে বড় বাধা হতে পারে। বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের মামলার এজাহারে আছে সন্দেহভাজন ছিনতাইকারী মাঝ আকাশে 2 পটকার বিস্ফোরণ ঘটায়। অথচ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা উড়োজাহাজ পরিদর্শন শেষে বলেন, বিমানে রক্তের দাগ আছে, কিন্তু গুলি কিংবা বিস্ফোরণের চিহ্ন নেই। এই ধরনের অসঙ্গতি মামলাকে দুর্বল করবে বলছেন পুলিশের সাবেক এক আইজি। সিজার লিস্ট আদালতে যাবে, আদালতে মামলা যখন ট্রায়ালে উঠবে তখন তো এইগুলি দেখাবে। যেটা ঘটনা ঘটাইলেও সে কথার সাথে যে ফিজিক্যাল যে এভিডেন্সটা আছে, ফিজিক্যাল যে আলামত আছে, সেটা তো প্রমাণ করতে হবে। শুধু মুখের কথা বললে হবে না। কোনো সন্ত্রাসী গ্রুপ যদি হয়, নিশ্চয়ই সে তার সাথে লিঙ্ক থাকবে, তার মোবাইল টেলিফোন আছে, অথবা অতীতে সে কথাবার্তা বলছে। আর যদি সন্ত্রাসী না হয় তাহলে এই ঘটনা সে ঘটাবে কেন, এখন আমার কাছে এটা একটা অস্পষ্ট মনে হয়। এদিকে বিমান ছিনতাইয়ের এই ঘটনাটিকে পুরোই রহস্যজনক বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারা বলছেন, এজাহারের সঙ্গে আলামতের অমিল ভবিষ্যতের এ ধরনের অপরাধ রোধের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হবে। অন্য কোনো চক্র থাকতে পারে, কিন্তু যেহেতু আমি বলছি যারা ব্রিফ করছেন তাদের সাথে এই এজাহারের একটা অমিল তৈরি হয়েছে, তার ফলে বিভ্রান্তিগুলো তৈরি হওয়ার সুযোগটা বেশি থাকে। এটা আমাদের কারোই কাম্য না। আমি মনে করি যে এটা মানে আমাদের পরবর্তী বিচারের ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এদিকে বিমানবন্দরে এবং উড়োজাহাজে ব্যক্তি ও বস্তুর রেকর্ডিংয়ের তথ্য আসল রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে মত বিশ্লেষকদের। সিসিটিভি রেকর্ডিং বলেন, আর ওই স্ক্রিনিংয়ের এক্সরে মেশিন অপারেটিংয়ের ফুটেজ বলেন, এগুলো দেখে যদি ধরা না পড়ে তাহলে আপনাকে অবশ্যই ডিসিশন নিতে হবে যে না, এগুলো এরকম কিছু যায়নি। কারণ ইট স্পিক্স অ্যাবাউট ইউর রেকর্ডিং তো ভুল হবে না। হ্যাঁ, অপারেটর হয়তো ভুলে অন্যদিকে তাকাইছিল, দেখে নাই ধরে নিলাম, কিন্তু রেকর্ডিং তো রেকর্ড হবেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার ও মামলার সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তারা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার। 6 মাস আগেও ধারালো অস্ত্র নিয়ে বিমানে উঠেছিল 4 যুবক, কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয়েও তা ধরা পড়েনি। সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি বিচারাধীন থাকলেও ওই 4 যুবক এখন জামিনে। সম্প্রতি বিমান ছিনতাই চেষ্টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতার কথা মানতে রাজি না হলেও অনেকেই সামনে আনছেন 6 মাস আগের অস্বাভাবিক ঘটনার কথা। মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের 26 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে নভোএয়ারের VQ963 ফ্লাইটে ওঠে মাদক ব্যবসায়ী 4 যুবক। 337 কিলোমিটার উড়ে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দর টার্মিনালে পুলিশ তল্লাশিতে তাদের ব্যাগে পাওয়া যায় 10 ইঞ্চি লম্বা 2টি চাকু ও 25 ইঞ্চি লম্বা 2টি ব্যাটন স্টিক। সে সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাও জানিয়েছিলেন সাংবাদিকদের। দুপুর 12টা 20 ঘটিকায় নভোএয়ারের বিমান যোগে তারা বিমানবন্দরে অবতরণ করে। তখন তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করি। ব্যাগ তল্লাশিকালে ব্যাগ হতে ধারালো চাকু, ব্যাটন উদ্ধার করা হয়।
ওই ঘটনার পরপরই সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানালে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি এখন বিচারাধীন, আর আসামিরা কারাগার থেকে বেরিয়ে জামিনে আছেন। সেই সময় সিভিল এভিয়েশনের সিকিউরিটিতে যারা নিয়োজিত ছিল তাদের সম্মুখে এই আলামতগুলো জব্দ করা হয়। যাত্রীরা বলছেন, ওই ঘটনার পরে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আবারও খেলনা পিস্তল নিয়ে উড়োজাহাজ ছিনতাই চেষ্টা দেখতে হতো না। সৈয়দপুর বিমানবন্দরে 6 মাস আগে দুইজন অস্ত্র নিয়ে আসছিল, দুইজন, কিন্তু তাদের সিভিল এভিয়েশন তাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সৈয়দপুর থানা তাদের বিরুদ্ধে মামলা করেছে। তখন যদি বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তো বা এই দুর্ঘটনাটি ঘটতো না। পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ীরা প্রায়ই নিরাপদ রুট হিসেবে আকাশপথে সৈয়দপুর, ঢাকা, কক্সবাজারে যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বিমানবন্দরগুলোতে পাখি তাড়ানোর কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছে এয়ারলাইন্সগুলো। তারা বলছে, গত 5 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢোকার অন্তত 20টি ঘটনা ঘটেছে। অবশ্য বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় বলছে, প্রাকৃতিক উপায়ে পাখি তাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। 2018 সালের 14 সেপ্টেম্বর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় জরুরি অবতরণ করে বিমানের ফ্লাইট BG-007। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বোয়িং 777 উড়োজাহাজের 2 শতাধিক যাত্রী। একই বছরের 2 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির কারণে দুর্ঘটনায় পড়ে BG-048। এর আগেও 2015 সালের 14 অক্টোবর একই কারণে সিলেটের জরুরি অবতরণ করে বিমানের ফ্লাইট BG-006। আমাদের নিজেদের এয়ারলাইনেও 2-3 বার পাখির বার্ড হিট হয়েছে, যদিও আমাদের ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা খুব একটা বেশি ছিল না, কিন্তু স্পেসিফিক্যালি যখন ইঞ্জিনের ভিতরে পাখির আঘাত লাগে ক্ষতিটা খুবই বেশি হয়। আধুনিক অনেক প্রযুক্তি থাকলেও এদেশে পাখি সরানোর জন্য ব্যবহার করা হচ্ছে বার্ড শুটারদের। জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে সে কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, বিমানের উড্ডয়ন ও অবতরণের সময় কম উচ্চতায় নেমে আসার কারণে বার্ড স্ট্রাইক ঘটতে পারে। এ কারণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে। টেক অফ পাথটায় যদি বার্ডটা ডাইভার্সন করে দেওয়া হয়, বার্ডের গতিপথটা যদি পরিবর্তন করে দেওয়ার মতন কোনো কিছু অ্যাট্রাকটিভ কিছু করা যেতে পারে, তাহলে কিন্তু বার্ড আসবে না। বিমান চলাচল প্রতিমন্ত্রী বলছেন, বিমানবন্দর এলাকায় পাখিদের বিচরণ কমাতে তাদের আবাসভূমি ও চারণ ক্ষেত্র বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। পাখি যেসব কারণে আসে সেই কারণগুলো দূরীভূত করে যাতে পাখি না আসতে পারে এই ধরনের। আর পুরাতন পদ্ধতি যেটা, এটা অবলম্বন ইতিমধ্যে আছে, এখন অব্যাহত আছে। পাখির আধার কিংবা পাখি বসার ক্ষেত্রে যে অনুকূল পরিবেশ, এগুলো যাতে বিমানবন্দরে না থাকে। উন্নত দেশে পাখি তাড়াতে সাউন্ড গান, লেজার, সনিক গান সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। কোথাও কোথাও প্রশিক্ষিত বাজ পাখিকেও কাজে লাগানো হয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটিতে নির্বাচন আগামীকাল। উত্তর সিটির মেয়র পদে এবং নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোট নির্বিঘ্ন করতে রাজধানীতে নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর 50,000-এর বেশি সদস্য। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 22 জানুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে ও 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন 36 ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উত্তর সিটির মেয়র পদে লড়ছেন 5 জন। উত্তরের 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 7 জন। উত্তরের নতুন 18 ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 124 জন। উত্তরের সংরক্ষিত 6 ওয়ার্ডে প্রার্থী হয়েছেন 45 নারী। দক্ষিণের 18 ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 125 জন এবং সংরক্ষিত 6 ওয়ার্ডে প্রার্থী 24 জন। এই নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করে অথবা নির্বাচনের ব্যালট পেপার সহ গুরুত্বপূর্ণ মালামালে কোনো রকম ক্ষতি সাধন করে অথবা আইন শৃঙ্খলার ডিসরাপ্টেড করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন কুণ্ঠাবোধ করবে না। উত্তর সিটিতে মোট ভোটার 30,35,000। এর মধ্যে নতুন 18 ওয়ার্ডে ভোটার যোগ হয়েছে 5,90,000। দক্ষিণের 18 ওয়ার্ডে ভোটার 4,96,000-এর বেশি। 2 সিটিতে ভোট কেন্দ্রের সংখ্যা 1530টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 478টি। 2 সিটিতে ভোটের নিরাপত্তা দায়িত্বে থাকছে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 50,000 সদস্য। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ও বিচারিক হাকিম মাঠে কাজ করবেন। এখন পর্যন্ত আমাদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনেই তারা তাদের প্রচারণা করছে। ইনশাল্লাহ 28শে ফেব্রুয়ারি আমরা একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন
উপহার দিতে পারবো। সিটি নির্বাচনের জন্য 1 মার্চ ভোর 6টা পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ। রাত 12টার পর প্রধান সড়ক বাদে অন্য সড়কে কমিশনের স্টিকারবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, এরই মধ্যে কতগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে। আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা ছিল 11, সেটি কিন্তু 2 ঘন্টা বিলম্বে অর্থাৎ 1টার দিকে পাঠানো শুরু করেছে তারা। আর ইতিমধ্যে আমরা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের নিচে আছি। এখানে আমরা যতটুকু কথা বলেছি রাজধানী উচ্চ বিদ্যালয় স্কুল থেকে মূলত এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং ব্যালট পেপার সহ নির্বাচনের যে সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা পাঠানো শুরু করে দিয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের তরফ থেকে যে কয়টি প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে সবকটি প্রস্তুতিও নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, আনসার সহ যারা এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদেরকেও কিন্তু তাদের যে পোস্টিং, তাদের যে দায়িত্ব সেটিও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে আজ বিকেল 4টার দিকে। এই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আজ থেকে প্রচার শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। বিভিন্ন হল ও ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছে ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরা। এর আগে মঙ্গলবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এবার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়াও ক্যাম্পাসে নিষিদ্ধ জাতীয় ছাত্র সমাজ এবং ধর্মভিত্তিক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও প্যানেল দিয়েছে। এবার এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ। ডাকসু নির্বাচনে 25টি পদে ভোট হবে আগামী 11 মার্চ। সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত নেওয়া হবে ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী নূরে আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূরে আলম, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ এবং প্রার্থী নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পুরোপুরি নির্বাচনী আমেজ চলছে। আমরা দেখেছি সকাল থেকে ছাত্র দলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং জিএস প্রার্থী একযোগে বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনছে এবং তাদের যে নির্বাচনী তফসিল রয়েছে সেগুলো তারা শিক্ষার্থীদেরকে বলে আকৃষ্ট করার চেষ্টা করছে। এছাড়া কিছুক্ষণ আগেই ছাত্রলীগের ভিপি প্রার্থীও ক্যাম্পাসে তাদের নির্বাচনী প্রচারণা চালায়। তিনিও তাদের যেসব অঙ্গীকার রয়েছে সেগুলো শিক্ষার্থীদেরকে বলছেন এবং তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে শিক্ষার্থীদের সমস্যাগুলো তারা তুলে ধরবেন এবং এই সমস্যা সংকটে তারা ভূমিকা রাখবেন বলে তারা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছেন এবং তাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের মূল বিষয়গুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আবাসিক সমস্যা দূর করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং লাইব্রেরির পরিধি বাড়ানো, লাইব্রেরির মান উন্নত করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার মানকে উন্নয়ন করাই তাদের নির্বাচনী তফসিলের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়। এর মধ্যে তারা সেগুলো আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি বাম সংগঠনগুলো প্রচারণা চালাচ্ছে, তারাও শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীরাও প্রচারণা চালাচ্ছে বলে আমরা দেখেছি। তারাও শিক্ষার্থীদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। সেই সাথে এই বাম সংগঠন এবং ছাত্র সংগঠনগুলো বিভিন্ন অভিযোগও করছে। তারা বলছে যে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হলেও হলে এখন পর্যন্ত সহাবস্থান নিশ্চিত হয়নি এবং তাদের প্রার্থীরা হলে যেতে পারছে না। এই অবস্থা তারা কিভাবে প্রচারণা চালাবে সেটি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। আমরা ছাত্রলীগের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম যে তাদের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো কতটা বাস্তবসম্মত। ছাত্রলীগের সভাপতি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই এবং এগুলো যারা বলছে তারা নির্বাচনকে বানচাল করার জন্যই বলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তারা নিশ্চিত করেছে এবং এই ধারা নির্বাচনে আগ পর্যন্ত অব্যাহত থাকবে এবং কারো যদি কোনো প্রকার অভিযোগ থাকে সেটি লিখিত আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার আহ্বান
আহ্বান জানিয়েছেন তারা, এবং লিখিত অভিযোগ পেলে সাথে সাথেই তারা ব্যবস্থা নেবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 18 মার্চ দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বকশীবাজারের বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজারের আদালত এই দিন ধার্য করেন। আদালতের শুরুতে মামলার নথির কপি এখনো না পাওয়ায় আদালতের সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর আগে বেলা 12:30টার দিকে মামলার শুনানিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 7 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানি করেন দুদক আইনজীবীরা। 24 জানুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে আদালতে হাজির করা হয়। ওই দিন খালেদা জিয়া আদালতে বসা নিয়ে আপত্তি জানান। গত 10 জানুয়ারি এই মামলার শুনানি শেষে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। 2007 সালে তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটির বর্তমান আসামির সংখ্যা 20 জন। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগির একটি সুপারিশমালা তৈরি করবে শাহজাহান খানের নেতৃত্বে করা নতুন কমিটি। জাতীয় নিরাপত্তা কাউন্সিল কার্যকর করবে এই সুপারিশ। জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি চালকের দক্ষতা বাড়ানো এবং মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানালেন নতুন কমিটির সদস্যরা। সড়ক মহাসড়কে দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। কোনো অবস্থাতেই সড়ক দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। মহাসড়কের পাশাপাশি নগর পরিবহনেও চলছে নৈরাজ্য। এখানে মালিক, চালক, যাত্রী, পথচারী কেউই মানছে না নিয়ম। এ কারণে বেড়েই চলছে দুর্ঘটনা। জাবালেনুর পরিবহনের বাস চাপায় 2 শিক্ষার্থী নিহত হওয়ার পর তুমুল ছাত্র আন্দোলনের মুখে নানা উদ্যোগ নিলেও সড়কে শৃঙ্খলা ফেরেনি। এ অবস্থায় গত 17 ফেব্রুয়ারি শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি প্রধান বললেন, সব পক্ষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা অসম্ভব কিছু না। চালকের দক্ষতা বৃদ্ধির জন্য যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। 3 হুইলার যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো হাইওয়েতে চলতে না দেওয়া, এই ধরনের অনেক ধরনের প্রস্তাব আছে, সেগুলি আমরা এগুচ্ছি। মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী ধীরগতির যানবাহনগুলো নিয়েও সুপারিশ থাকবে বলে জানালেন কমিটির অন্যতম সদস্য খন্দকার এনায়েতুল্লাহ। যেমন ঢাকা মহানগরীতে পার্কিং বে তৈরি করা, টিকিট বিক্রি করার জন্য কাউন্টার স্থাপন করতে দেওয়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যদি সবাই যার যার কাজ করে যে যে জায়গা থেকে, এবং আমরা যারা আছি আমরাও যদি আমাদের দায়িত্বগুলো পালন করি সব মিলে, তাহলে আমি মনে করি দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। কমিটির অপর সদস্য ও নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন আন্দোলনে থাকা চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনের মতে শুধু বাস ট্রাক চালকই নয়, প্রশিক্ষণের আওতায় আনতে হবে সব ধরনের যানবাহনের চালককে। শৃঙ্খলা নাই, চালকদের মধ্যেও নাই, এমনকি পথচারী যারা আছে তাদের মধ্যেও নাই, আর বিশেষ করে তো মোটরসাইকেল আলাদের মধ্যে তো একদমই নাই, শৃঙ্খলা নাই। এবং দুর্ঘটনা মুক্ত থাকার জন্য এই আপনার অ্যাওয়ারনেস বিল্ড করা, দায়িত্ব দেওয়া, বন্টন করে দেওয়া দায়িত্বটা। যে নগরীতে সিগন্যালে চালকদের থামাতে হয় রশি টেনে, বাস থামিয়ে যাত্রী তোলার অশুভ প্রতিযোগিতা চলে যত্রতত্র, পথচারীরা হুটহাট রাস্তা পার হয়, সেই নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন কমিটির সুপারিশ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী রেশমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। রাতে রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বেলা 4টায় পুলিশ হেডকোয়ার্টারে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এর আগে 15 ফেব্রুয়ারি রাজধানীতে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন হত্যা মামলায় 2 আসামি স্বপ্না ও রুনু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। গত 10 ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। পরদিন রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করেন নিহতের স্বামী ইসমত কাদির গামা। নারায়ণগঞ্জে লিটন হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের রফিকুল, হাবিব ও শরীফ মিয়া। এদের মধ্যে রফিকুল ও হাবিব রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও শরীফ পলাতক। 2010 সালের 1 ডিসেম্বর পূর্ব শত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় মামলার পর রফিক ও হাবিবকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্তের পর বাদীসহ 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়।
তিনজনকেই দণ্ডবিধি আইনের ৩০২ এবং ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে মহামান্য উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই আদেশে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অসুস্থতায় কয়েকজনের মৃত্যুর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পরিদর্শনে গেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের বিশেষজ্ঞ দল। মঙ্গলবার তারা আক্রান্তদের দেখতে রংপুর মেডিকেলে যান। আইইডিসিআর এর বিশেষজ্ঞ দলটি পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গে দেখা করে বালিয়াডাঙ্গির মরিচপাড়া গ্রামে যাচ্ছেন। এদিকে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। সার্বক্ষণিক চিকিৎসা দিতে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেডিকেল টিম বসানোর পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝুঁকি মোকাবেলায় বিতরণ করা হচ্ছে বিশেষ মুখোশ। ওই এলাকায় 3টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ জনগণের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বালিয়াডাঙ্গিতে 9 ফেব্রুয়ারি থেকে 15 দিনের মধ্যে অসুস্থতায় মারা যান 5 জন, আর 7 জন অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। ব্যাপক আয়োজন করে মাত্র 5 দিন অভিযানের পর বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের কর্ণফুলীর উভয় তীরে দখলদার উচ্ছেদ কার্যক্রম। প্রশাসন বলছে টাকার অভাবে উচ্ছেদ আপাতত বন্ধ, প্রয়োজনীয় বরাদ্দ পেলে আবার শুরু হবে কার্যক্রম। তবে প্রভাবশালীদের চাপে অভিযান বন্ধ বলে মনে করছে নাগরিক সমাজ। অনেকে হয়তো মনে করছে শুরুটা করলাম তারপর মনে বন্ধ হয়ে যাবে। নো, এটা হবে না। 5 দিন সর্বোচ্চ, এটা সর্বোচ্চ 5 দিন। আমি কনস্ট্যান্ট মনিটর করছি, আমার সাথে ডিসির সাথে ঢাকা চিটাগাং কথা হচ্ছে টেলিফোন। 5 দিন পার হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে, কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি এখনো। এর কারণ কি জানতে চাইলে প্রশাসন বলছে টাকার অভাবের কথা। চাহিদা ছিল 1 কোটি 20 লক্ষ টাকা, তার মধ্যে মাত্র 20 লক্ষ টাকা আমরা পেয়েছি। প্রথম পর্যায়ের যে খরচটি হয়েছে সেটা আমাদের যেহেতু ঋণ আকারে, সেটা আমরা অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। আর যেটা থাকবে সেটা দিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের কাজ হয়তো বা কিছুটা শুরু করতে পারবো। এছাড়া নদী ব্যবহারের মাস্টার প্ল্যান তৈরির অজুহাতও ছিল এই কর্মকর্তার। কর্ণফুলী এবং ঢাকার আশেপাশ নিয়ে মাস্টার প্ল্যান হচ্ছে। এই মাস্টার প্ল্যানটার দায়িত্ব রয়েছে টোটালি আপনার বন্দর কর্তৃপক্ষের। আমরা এই মাস্টার প্ল্যানটা যদি খসড়াও যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি। উদ্ধার করা জায়গা রক্ষায় নানা সীমাবদ্ধতার কথা বলছে পুলিশ। উচ্ছেদ হওয়া অংশে তারা তাদের এই জায়গাটা বেড়া দিয়ে ঘেরাও করতে চাইছিল, সেটা কনফিডেন্স সিমেন্ট। অন্য একটা পক্ষ বলছে সেটা করা যাবে না। আমরা সেটা আদালতের অনুমতির জন্য প্রেয়ার করেছি, আদালত থেকেও পারমিশন পেলে আমরা তদন্ত কার্যক্রম শুরু করব। নাগরিক সমাজ মনে করছে প্রভাবশালীদের চাপে বন্ধ উচ্ছেদ কার্যক্রম। অনেক ক্ষেত্রে সেটা দেখা গেছে, উচ্ছেদ করার পরে কদিন পরে আবার নতুন করে স্থাপনা নির্মাণ করা শুরু হয়ে গেছে। এখানেও সেরকম একটা আশঙ্কা থেকে যায়। সেই জন্য আমাদের আশা থাকবে, আমাদের অনুরোধ থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ অভিযানটা পুনরায় চালু করা। আদালতের নির্দেশনার প্রায় 2 বছর পর কর্ণফুলী পাড় দখলকারীদের উচ্ছেদ কার্যক্রম শুরু হয় গেল 4 ফেব্রুয়ারি। 3 ধাপে 2112টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে উচ্ছেদ হয় মাত্র 230টি। এখনও 1002 অবৈধ দখলদার আছে বহাল তবিয়তে। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের 3 সমুদ্র বন্দর ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে আজ ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে রাজধানীতে সকালে বৃষ্টির কারণে কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও পড়ে বিপাকে। মঙ্গলবার ঢাকায় সারাদিনে 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পুঁজিবাজারের খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নাশিদ জেরিন। দোলা এবং নুপাত, ধন্যবাদ আপনাদের। চলুন দেখে নিয়ে লেনদেন শেষে পুঁজিবাজার সার্বিক অবস্থা কি রয়েছে। সপ্তাহের 4র্থ কার্যদিবসে এর মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে ঢাকার পুঁজিবাজারের, এবং লেনদেন শেষে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এর প্রধান সূচকটি 26.81 পয়েন্ট কমে 5711 পয়েন্ট অবস্থান করছে। শতাংশের দিক থেকে কমেছে সূচকটি 0.47 শতাংশ। এছাড়া দিনের সর্বোচ্চ অবস্থান ছিল লেনদেনের একেবারে শুরুতে 5745 পয়েন্ট, এবং লেনদেনের একেবারে শেষ দিকে এসে সর্বনিম্ন অবস্থানে রয়েছে 5703 পয়েন্ট।
অন্য যে দুটি সূচক রয়েছে তার মধ্যে DS30 সূচকটি 15.76 পয়েন্ট কমে 1998 পয়েন্টে অবস্থান করছে, শতাংশের দিক থেকে কমেছে 0.78%। এছাড়া দিনের সর্বোচ্চ অবস্থান একেবারে শুরুতে দেখতে পাচ্ছি 2014 পয়েন্টে ছিল এবং সর্বনিম্ন অবস্থান 1994 পয়েন্ট। এবং সরিয়া ভিত্তিক সূচক DACS ইন্ডেক্সটি দেখতে পাচ্ছি 5.09 পয়েন্ট কমে 1314 পয়েন্ট অবস্থান করছে, শতাংশের দিক থেকে কমেছে 0.39%। দিনের সর্বোচ্চ অবস্থান ছিল 1320 পয়েন্ট এবং সর্বনিম্ন অবস্থান ছিল 1310 পয়েন্ট। এবং আজ লেনদেন হচ্ছে 689.24 লাখ টাকা শেয়ারের। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের একেবারে শেষে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি তালিকা রয়েছে 96টি প্রতিষ্ঠান এবং দর হারিয়েছে 139টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বেড়েছে 121টি প্রতিষ্ঠানের এবং দর কমেছে 157টির। এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 5টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং 17টি ফান্ড রয়েছে দর হারানো তালিকায়। এবারে দেখে নিব আজকের কার্যদিবসে সবচেয়ে বেশি হাত বদল করেছে কোন কোন প্রতিষ্ঠান। টপ রেটের প্রথমে দেখতে পাচ্ছি ইউনাইটেড পাওয়ার জেনারেশনকে, যদিও প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 6 টাকা 30 পয়সা এবং শতাংশের দিক থেকে 1.55% হারিয়ে 401 টাকা 20 পয়সায় লেনদেন শেষ করেছে। এছাড়া ফরচুন রয়েছে দ্বিতীয় অবস্থানে, 91 লাখ শেয়ারের হাত বদল করেছে এবং 60 পয়সা দর বেড়ে 38 টাকা 50 পয়সা লেনদেন শেষ করেছে, শতাংশের দিক থেকে বেড়েছে 1.58%। এছাড়া শতাংশের দিক থেকে 7.08% বেড়ে মুন্নু সিরামিক তৃতীয় অবস্থানে রয়েছে, টাকার অঙ্কে বেড়েছে 27 টাকা 40 পয়সা, লেনদেন শেষ করেছে 414 টাকা 60 পয়সা। এবং বাংলাদেশ সাবমেরিন কেবল রয়েছে চতুর্থ অবস্থানে, টাকার অঙ্কে বেড়েছে 20 পয়সা এবং শতাংশের দিক থেকে 0.11% বেড়ে লেনদেন শেষ করেছে 174 টাকা 20 পয়সায়। এবারে দেখে নিব টপ গেইনার্সের চিত্র, অর্থাৎ শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় রয়েছে কোন কোন প্রতিষ্ঠান। টপ গেইনার্সের প্রথমে দেখতে পাচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজকে, প্রতিষ্ঠানটি টাকার অঙ্কে বেড়েছে 7 টাকা 40 পয়সা এবং শতাংশের দিক থেকে দেখতে পাচ্ছি প্রথম তিনটি প্রতিষ্ঠানই কিন্তু 9.90 উপরে আমরা দেখতে পাচ্ছি লেনদেন বেড়েছে, শতাংশের দিক থেকে 9.96 পয়েন্ট বেড়ে 81 টাকা 70 পয়সা লেনদেন শেষ করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এছাড়া দেখতে পাচ্ছি সাবার রিফ্রেক্টরিজকে দ্বিতীয় অবস্থানে, টাকার অঙ্কে বেড়েছে 8 টাকা 50 পয়সা এবং লেনদেন শেষ করেছে 94 টাকা 10 পয়সা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে জুট স্পিনার্স, প্রতিষ্ঠানটি টাকার অঙ্কে বেড়েছে 7 টাকা 90 পয়সা এবং শতাংশের দিক থেকে 9.07% বেড়ে 95 টাকা লেনদেন শেষ করেছে এবং শতাংশের দিক থেকে 7.94% বেড়ে লিগেসি ফুটওয়্যার রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেইনার্সের, লেনদেন শেষ করেছে 183 টাকা 60 পয়সায়। এবারে দেখে নিব শতাংশের দিক থেকে দর হারানো তালিকায় আছে কোন কোন প্রতিষ্ঠান। টপ লুজারের প্রথমে দেখতে পাচ্ছি ইমারাল ওয়েলকে, প্রতিষ্ঠানটি টাকার অঙ্কে হারিয়েছে 1 টাকা 80 পয়সা এবং শতাংশের দিক থেকে 9.89% হারিয়ে 16 টাকা 40 পয়সা লেনদেন শেষ করেছে। এছাড়া শ্যাম্পুর সুগার মিল দ্বিতীয় অবস্থানে রয়েছে, টাকার অঙ্কে হারিয়েছে 2 টাকা, শতাংশের দিক থেকে 6.67% হারিয়ে 28 টাকা লেনদেন শেষ করেছে। জিল বাংলা তৃতীয় অবস্থানে রয়েছে, শতাংশের দিক থেকে হারিয়েছে 6.46%, টাকার অঙ্কে 2 টাকা 70 পয়সা দর হারিয়ে 39 টাকা 10 পয়সা লেনদেন শেষ করেছে। এবং প্রিমিয়ার লিজিং রয়েছে চতুর্থ অবস্থানে, টাকার অঙ্কে হারিয়েছে 60 পয়সা এবং শতাংশের দিক থেকে 6.06% হারিয়ে 9 টাকা 30 পয়সা লেনদেন শেষ করেছে। এই ছিল লেনদেন শেষে আমার কাছে পুঁজিবাজারের খবর। জেরিন, আপনাকে ধন্যবাদ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ফরিদপুরের বিলচান্দ গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কদিন ধরেই চলছে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাট। আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামের সাধারণ মানুষ। তবে ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। পাবনার ফরিদপুর উপজেলার পুংড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলচান্দক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী ও আওয়ামী লীগ নেতা আনসার আলী লালুর মধ্যে দ্বন্দ্বের জেরে এই গ্রামের পরিবেশ হয়ে উঠেছে অশান্ত। 1 বছর ধরে চলতে থাকা এই দ্বন্দ্ব গত 1 সপ্তাহে যেন চরম রূপ নিয়েছে। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে লুটপাট। এ নিয়ে আতঙ্কে গ্রামের সাধারণ মানুষ। 4000 ঘরবাড়ি নষ্ট করছে, আমাদের সর্বস্ব লুটপাট করছে, গরু বাছুর নিছে, আমার হাড়ি পাতিল শোকেদার জিনিসপাতি সব নিছে, চাল ডাল সব নিছে। আমরা চাই যে গ্রামে শান্তি ফিরে আসুক এবং এমত অবস্থায় দেখা যাচ্ছে বাইরের গ্রামের লোকজন এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তবে এসব ঘটনা রাজনৈতিক দ্বন্দ্বের জের নয় বলছেন দলীয় নেতারা। শান্তি স্থাপনের জন্য তাদেরকে সাময়িক সময় দেওয়া হয়েছে। তারা যদি সময় ব্যর্থ হয় তাহলে অবশ্যই যে যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোনোভাবেই এই গ্রামে কোনো রকমের কোনো বিশৃঙ্খলতা, কোনো উচ্ছৃঙ্খল আচার আচরণকে আমরা প্রশ্রয় দেব না। এসব হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়। পুলিশ বলছে ইতিমধ্যে গ্রামে শান্তি ফেরাতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নিরীহ গ্রামবাসীর স্বার্থে একটি
কমিটি গঠন করা হয়েছে। শুধু গ্রামবাসীকে জানাতে চেয়েছি আপনাদের নিরাপত্তার অভাব নাই, আপনারা সম্পূর্ণভাবে নিরাপদ, এই গ্রামে আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন। গ্রামবাসী প্রত্যাশা যথাযথ উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব এই দ্বন্দ্বের অবসান হোক, শান্তি ফিরুক বিলচান্দক গ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। এজাহারে অসঙ্গতিতে দুর্বল হবে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মামলা, এফআইআরেও সমস্যা। ঢাকা সিটি নির্বাচনের ভোটকাল, যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ, সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিকালে, ছাত্র সংগঠনগুলোর ভোটের প্রচার শুরু। গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 18 মার্চ। ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, পুলিশের কাছে দায় স্বীকার। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিমে।